আমরা কিন্তু 42টা রাজনৈতিক দল বিএনপি সহ আমরা কিন্তু 31 দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা দিয়েছি। এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না। আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু আমরা ওই 31 দফায় আমরা দিয়েছি। এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে 21 সালে, আমাদের দলের গঠন এই ঘোষণাপত্রেও আমরা কর্মসূচিতে বলে দিয়েছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি। তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা 31 দফা কর্মসূচিটা দিয়েছি। এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ন, যে আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা, গিনিপিগের মতো কয়েক বছর পর পর এক একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে সমাজের সব স্টেক হোল্ডার এবং প্রকৃত অর্থে যারা এইটা নিয়ে কাজ করে তাদেরকে দিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা নতুন শিক্ষা নীতিমালা তারা প্রণয়নের একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে তাদেরকে যেতে হবে। পাঠ্যপুস্তক নতুন পাঠ্যক্রম সাজাতে হবে, কারণ এরা তো চেতনার ট্যাবলেট গিলাইছে পাঠ্যপুস্তকে। কাজে এটাকে ইতিহাসকে যেভাবে বিকৃত করেছে একটা নির্মোহ ইতিহাস রচনা করতে হবে, সেজন্য পাঠ্যক্রম আবার এটা পুনর্বিন্যাস প্রয়োজন আছে। একই সাথে এই যে আমাদের তরুণ জনগোষ্ঠী, কিছুদিন আগে ডয়চে ভেলেতে একটি রিপোর্ট হয়েছিল যে আপনার প্রায় 4,73,20,000 কর্মক্ষম তরুণরা কোনো কাজের সাথে যুক্ত নাই। সংখ্যাটা 4,73,00,000। এই যে একটা বিপুল তরুণ জনগোষ্ঠী যারা কাজের বাইরে, একটা প্রবাদ আছে যে আপনার আইডল ব্রেন ইজ ইভিল ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই তরুণদেরকে যদি আমরা কাজে এনগেজ না করতে পারি, এই তরুণদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বাড়বে, তাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে। কারণ আমরা একেবারে যদি রাতারাতি হাত ছাত্র যুবক তরুণদের যে আনকন্ডিশনাল স্যাক্রিফাইস আমরা দেখেছি, আমরা একেবারেই সবাই চারিত্রিকভাবে অনেস্ট হয়ে গেছি, আইডিওলজি মানে আইডিয়াল হয়ে গেছি, এইটি কিন্তু না। দীর্ঘদিনের যে পচা সমাজ ব্যবস্থায় আদর্শিকভাবে আমরা প্রজন্মকে গড়ে তুলতে পারি নাই। সুতরাং সেই ক্ষেত্রে কর্মসংস্থান এই বেকার তরুণদের এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি। কিন্তু বাস্তবতা হচ্ছে আবার দেশের যে ভালনারেবল ইকোনমি, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা খুব ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন ইকোনমি যাদের হাতে, ইকোনমি আছে এসালম, বসুন্ধরা, সামিট গ্রুপ, ওরিয়ন, এরকমের ধরেন 20 থেকে 25টা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিজনেস মাফিয়াও কেউ এর মধ্যে। তো তাদের কাছে তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পয়সা ম্যাক্সিমাম দেশ থেকে বাইরে সরিয়ে ফেলেছে, এমনকি অনেকে গ্রেপ্তারের আতঙ্কে দেশে নাই। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি ইকোনমির মানুষ, ব্যবসায়ীদেরকে কিভাবে কনফিডেন্স দেওয়া যায়, যারা প্রকৃত অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু ব্যবসায়ীদেরকে যদি কনফিডেন্সে না আনা যায় ইকোনমি স্টেবল করা ডিফিকাল্ট হবে। সুতরাং এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ, সরকারকে আমরা যতই সমর্থন দেয়, আমরা আন্দোলন থামাইলাম 1 মাস, তারপরে তো আবার আন্দোলন তৈরি হবে, অনেক ধরনের আন্দোলন তৈরি হবে। এবং এই যে পতিত স্বৈরাচার, তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে, টাকা দিয়ে এই টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যবহার করবে। আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের তো ওপেন সিক্রেট। এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে, প্রশাসনে বসে আছে, এখন পর্যন্ত হয়তো অনেকে ভুল পাল্টাইছে, কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে। কাজেই সেই ক্ষেত্রে এই যে তরুণদের এই স্পিডকে ধরে রাখার জন্য যুব অধিকার পরিষদের একটা সুসংগঠিত সুশৃঙ্খল কাঠামো তারা কাজ করতে পারে অন্যান্য যুব সংগঠনগুলোকে নিয়ে। এবং আমাদের এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যারা গত 15 বছরে এই সরকারের হালুয়া রুটির ভাগ পেয়েছে, বেনিফিশিয়ারি ছিল, তারা অনেকে কিন্তু এখন ভোল পাল্টাইয়া বিপ্লবী হয়েছে। এই যে গত বছর, এই যে কয়েক বছর ধরে যে আমরা আন্দোলন করলাম, কোন কোন দল আন্দোলন করেছে আপনারা জানেন না? কারা রাস্তায় ছিল আপনারা জানেন নাই? আমরা বলেছিল বিএনপি, জামাত, বাম, ডান এখন দেখার সুযোগ নাই, আসেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনের প্রশ্নে আমরা একসাথে রাজপথে নামি। কারা কারা লিপ সার্ভিস দিয়েছে, বাস্তবে নামে নাই, সেটা তো আপনারা দেখেছেন। এহসান মাহমুদ ভাই যারা বলছে তিনি চাকরি হারিয়েছিলেন একটা কলাম লিখে, মাহবুব ভাই যে এখন বাসসের পরিচালক হয়েছেন, এরা উপযুক্ত লোক, এদের রুজিতে আঘাত করেছিল এদেরকে থামানোর জন্য। তাহলে এইরকমভাবে যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে অবশ্যই সরকার, পরবর্তী সরকারকেও
মূল্যায়ন করতে হবে, তাদের শ্রমের ত্যাগের মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে। একই সাথে যারা তলে তলে দালালি করেছে, আপোষ করেছে, তারা যেন কোনোভাবেই এই জাতীয় সরকার কিংবা পরবর্তী কোনো নির্বাচন কোনো জায়গায় যেন তারা স্টেক হোল্ডার নিশ্চিত না করতে পারে। আমরা জানি কারা ডিজিএফআইয়ের কাছ থেকে নির্বাচনের আগে নির্বাচনে যাওয়ার জন্য, প্রার্থী দেওয়ার জন্য, আন্দোলন না করার জন্য পয়সাপাতি নিয়েছেন। ডকুমেন্ট আছে। ডিজিএফআই চিফকে এখন জিজ্ঞেস করেন যে আপনি কারে কারে কোন দলকে কত টাকা দিয়েছেন।